শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। একটি জাতির সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের সুস্থ থাকা প্রয়োজন এবং সেটা শারীরিকভাবে যেমন সুস্থতা, মানসিকভাবে তেমনি তাদের সুস্থ হয়ে বেড়ে ওঠা প্রয়োজন। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন অধ্যাপক ফরহাদ হোসেন। স্যার, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা জানবো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। তো প্রথম বিষয়টি যেটি আনতে চাই সেটি হচ্ছে যে আপনি শিক্ষার সাথে জড়িত, শিক্ষা নিয়ে কাজ করেছেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনি কি বলবেন? প্রশ্নটা খুবই চমৎকার। আমি শিক্ষকতা করি প্রায় 33 বছর যাবত। তো শিক্ষকতার জায়গাটিতে আমার খানিকটা অভিজ্ঞতা হয়েছে এবং আমাকে প্রতিদিন এই শিক্ষার্থীদের নিয়ে আমাকে চলতে হয়, তাদের সঙ্গে ইন্টারাকশন করতে হয়। তো সেদিক থেকে আমি যেটা দেখি যে আসলে মানসিক স্বাস্থ্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মানুষের জন্যই, শিক্ষার্থীদের তো বটেই। তবে মানসিক স্বাস্থ্যের যে সবচেয়ে প্রথম যে প্রতিষ্ঠান, মানসিক স্বাস্থ্য কিভাবে অর্জিত হবে, বা একজন মানুষ বা একজন জন্মগ্রহণকারী শিশু বলেন, কিশোর বলেন, সে তার মানসিক স্বাস্থ্যের যে উপাদানগুলো যা দ্বারা তার মানসিক স্বাস্থ্য তৈরি হবে, সেই উপাদানগুলো সে কিন্তু পায় পরিবার থেকে। তাই এখানে একটা বিষয় আপনাকে মানে স্বীকার করতেই হবে যে পরিবার হলো মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান বা মানসিক স্বাস্থ্যের স্বাস্থ্যবান করার জন্য প্রাথমিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবার একটি মানুষের জীবনের প্রথম প্রতিষ্ঠান, এটি তো আসলে বলাই হয়। নিশ্চিত, পরিবারই প্রথম প্রতিষ্ঠান, যেখান থেকে সে তার মানসিক স্বাস্থ্য বা যে কোনো শিক্ষা সে পরিবার থেকে প্রথম শেখে এবং তারপর সে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান যেটা, সেখানে তার যাওয়ার সুযোগ হয়, এতে কোনো সন্দেহ নেই। জি স্যার, মানসিক স্বাস্থ্য বলতে এখানটাতে আপনি কি মিন করছেন? মানসিক স্বাস্থ্য আসলে আপনাকে বুঝতে হবে যে একটা মানুষ, আমরা বলি যে লোকটা আসলে মানসিকভাবে সুস্থ না। কখন বলি জানেন? যে মানে আমাদের এই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা বলেন, সমাজ ব্যবস্থা বলেন, বিশ্ব ব্যবস্থা বলেন, কতগুলো নীতি থাকে, প্রতিষ্ঠিত নীতি, এবং এই নীতিগুলো কিন্তু প্রতিষ্ঠিত করেছে অভিজ্ঞ মানুষরা। কোনটা ভেবে করেছেন? যে এই নীতিগুলো যদি আমল করা হয়, অনুশীলন করা হয়, তাহলে এটা ব্যক্তি মানুষের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, বিশ্ব মানবতার জন্য মঙ্গলকর। সেই প্রতিষ্ঠিত নীতিগুলোর বাইরে যে লোকটি তার বিহেভিয়ার বা আচরণ প্রদর্শন করে, এর বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে যে এই মানুষটির মানসিক স্বাস্থ্যের ঘাটতি আছে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য এমন কিছু নীতিমালার উপর নির্ভরশীল, সেই নীতিমালাগুলো মানুষের আপনার কি বলবো, সেই নীতিমালাগুলো হলো আপনার কল্যাণকর। জি, এই জায়গাটাকে যে অ্যাড্রেস করতে চায় না, এর বিরুদ্ধে যার চলাফেরা, তাকে বলতে হবে তার মানসিক স্বাস্থ্যে ঘাটতি আছে এবং তিনি যেই কর্মটি করবেন দেখবেন সেই কর্মটি অস্বাভাবিক মনে হবে সমাজের কাছে, মানুষের কাছে, ইভেন বাবা মার কাছেও। সেই বিধিমালাগুলো আমরা শিখতে পারি কোথায়? আপনি বলেছেন প্রথম প্রতিষ্ঠানটি পরিবার। অবশ্যই, যেমন আজকাল একটা জিনিস আমি লক্ষ্য করি যে বাড়িতে কোনো অতিথি আসলে ছোট ছোট বা বিশেষ বয়সের, কিশোর বয়সের বাচ্চারা বা একটু অ্যাডোলেসেন্ট স্টেজে গিয়েছে বয়সের দিক থেকে, ওরা ঠিক গেস্টের সামনে আসতে চায় না এবং তারা নিজেদেরকে তাদের নিজস্ব রুমে কনফাইন করে। এটাও কিন্তু আমি বলবো যে একটা মানসিক স্বাস্থ্যের ঘাটতি ঘটছে। কারণ আমরা যে আগে যেই আপনার নীতি নৈতিকতার শিক্ষাগুলো ছিল, এইগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। যেমন একজন অতিথি আসলে তিনি যদি বর্ষিয়ান মানুষ হন, তাকে সালাম দিতে হবে, কেমন আছেন জিজ্ঞেস করতে হবে, তার কাছে গিয়ে তার কুশলাদি জিজ্ঞেস করতে হয়। যেমন আমরাও দেখেছি আমাদের বাড়িতে আসলে খালারা, চাচিরা যদি আসতেন বা কোনো আত্মীয় স্বজন, আমরা আসতাম, সালাম দিতাম। এই জিনিসগুলো আস্তে আস্তে কমে গেছে। এই জায়গাটা যদি হচ্ছে সামাজিকতার শিক্ষা, সোশ্যালাইজেশন, সেই বিষয়গুলো। তারপরে আছে যেমন ধরেন আপনার যে বিষয়গুলো খারাপ,
মানে শিশুদের জন্য, কিশোরদের জন্য, বা এর চেয়েও যারা আরো বড় হয়েছে, একটু ধরুন অ্যাডোলেসেন্ট স্টেজে যারা আছে, ধরেন মানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেসব বাচ্চারা পড়াশোনা করে না, জি, তাদেরকে দেখবেন তারা একটা জিনিস মানে তারা যদি এমন আচরণ করে যে আচরণটা ঠিক আমাদের সমাজের ভ্যালিউসগুলো অনুযায়ী ঠিক গ্রহণ করা যায় না, তাহলে বুঝতে হবে ওই একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে। অর্থাৎ মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে সোসাইটির যে মূল্যবোধগুলো আছে, ভ্যালিউসগুলো, যেগুলো এই ভ্যালিউসগুলো কিন্তু চিন্তা ভাবনা করেই প্রতিষ্ঠিত হয়েছে সমাজে বলেন, পরিবারে বলেন, এইগুলো আসলে মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য। এই ভ্যালিউসগুলো যারা অবজার্ভ করে না, যে অবজার্ভ করতে চায় না, যে পালন করতে চায় না, হ্যাঁ, তাকেই বুঝতে হবে যে তার মানসিক স্বাস্থ্য সঠিক না। আর এইগুলো যারা অবজার্ভ করে তারা মানসিক স্বাস্থ্যের অধিকারী। তো আমরা একটু পরিবার থেকে যদি শুরু করি, যে একজন শিক্ষার্থী পরিবারে বেড়ে উঠছে খুব শৈশব থেকে, তো সেই পরিবারের পরিবেশটা কেমন হওয়া প্রয়োজন যেখান থেকে সে একজন মানে এই যে সামাজিক মূল্যবোধের কথা বলছি, সেখানে সে চমৎকার সামাজিক মূল্যবোধ নিয়ে বড় হতে পারে? এই জায়গায় কিন্তু দায়িত্ব বেশি বাবা মার। আচ্ছা, বাবা মার পরে যাদের স্থান আসে তারা যারা বয়সে বেশি, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ পরিবারের যারা সদস্য আছেন, তাদেরকে ওই দিকটা খেয়াল রাখতে হবে। একটা শিশু যখন আস্তে আস্তে বড় হচ্ছে, প্রথম সে কিন্তু বাবা মার প্রক্সিমিটিতেই বেশি থাকে। সেই জায়গায় এই শিশুটি কিশোরে পরিণত হবে, তখন বাবা মাকে লক্ষ্য রাখতে হবে তার বাচ্চাটা এই যে কিশোর বয়সে সে কোথায় যায়, কোন ধরনের বাচ্চাদের সাথে সে মেশে, যাদের সাথে মেশে তাদের আচরণগুলো কি রকম, তাদের আচরণগুলো কি সমাজে গ্রহণযোগ্য, তাদের আচরণগুলো কি সঠিক, তাদের আচরণগুলো কি সুন্দর। এই জিনিসগুলো খেয়াল রেখে আপনার বাচ্চাটাকে, মানে এই কিশোর বাচ্চাটিকে খেয়াল রাখতে হবে প্রাথমিকভাবে তার বাবা মার। তারপরে যে জিনিসটা আছে, পরিবারের বড় ভাই আছে, বড় বোন থাকতে পারে, চাচা চাচিরা আছে, তারাও এই বিষয়গুলো দেখবেন। এটা পরিবার হলো একটা প্রতিষ্ঠান। মানুষের জীবনের প্রথম প্রতিষ্ঠান হলো পরিবার, সেটা শিক্ষা প্রতিষ্ঠান। এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন বললাম, অনেক কিছু পরিবার থেকে শেখা হয়। যেমন ধরেন আচরণের দিকটা কিন্তু, সুন্দর আচরণ কিন্তু, সুন্দর আচরণের যে প্রশিক্ষণ বা শিক্ষা, সেটা কিন্তু প্রথম পরিবার থেকেই আসে। এই জায়গায় আমি বলবো একটা, আমার নিজের একটা ঘটনার কথা বলি, এটা আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। আমার দাদা খুব পরহেজগার মানুষ ছিলেন। উনি কখনো মানুষের নামকে খুব বিকৃতভাবে উচ্চারণ করে কেউ ডাকুক সেটা পছন্দ করতেন না। তো এলাকায় আন্ডার প্রিভিলেজড লোক থাকে, যারা মানে আপনার বটম লেভেলে বা আন্ডার প্রিভিলেজড মানুষ, যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে সমাজে খুব একটা সম্মান মানুষ দেন এবং তাদের নামগুলো ঠিক একদম বিকৃতভাবে ডিস্টর্টেড ওয়েতে উচ্চারণ করে। তো সেরকমভাবে আমি এমন একজন মানুষের নাম ওইভাবে উচ্চারিত হতে দেখেছি। তিনি কিন্তু একজন মোটামুটি বয়স্ক মানুষই, কিন্তু তার যে প্রকৃত নামটা, সেই নামটাকেই ঘুরিয়ে খুব বিকৃতভাবে অনেকেই উচ্চারণ করে এলাকায়। তো দেখলাম যে, তো আমরা তো এগুলো শুনে শুনে বড় হয়েছি। তো আমার দাদা আমাকে অত্যন্ত স্নেহ করতেন, কারণ আমি হলাম মানে নাতি হিসেবে সবার বড়। কারণ আমাদের পরিবারের যে মানে এদেশের মানুষের যে ভ্যালিউস, সোজা কথা, মানে পরিবারের মূল্যবোধ বলতে পারেন বা সেন্টিমেন্ট বলতে পারেন, তারা ওই যে ছেলে বাচ্চাকে একটু প্রাধান্য বেশি দেয়। আর সেটারও একটু কারণ আছে, আমার 3 চাচাতো বোন, আমার কাজিন, আর আমি প্রথম হলাম নাতি। তো সেই হিসাবে আমার দাদার কাছে আমার 7 খুন মাপ ছিল আর কি। আই ওয়াজ ভেরি অ্যাপ্রিসিয়েটিং চাইল্ড টু মাই গ্র্যান্ডফাদার, ইউনো। তো আমিও ওই লোকটাকে এরকমভাবে বলে, আমিও দাদা আমাকে কুলিয়ে বসিয়ে রেখেছে, আমার দাদার একদম কুলের কাছে বসান। তো আমি ওই লোকটার নাম একটু অন্যান্যরা যেভাবে উচ্চারণ করে আমি এইভাবে উচ্চারণ করেছি। আমার দাদা প্রচণ্ড রাগ করলেন, কোনোদিন আমাকে একটা ধমক দেননি, কোনোদিন একটা বকা দেননি, এত স্নেহ করতে, অন্ধ স্নেহ যাকে বলে, একদম ব্লাইন্ড সাপোর্ট, ব্লাইন্ড এফেকশন। উনি খুব রাগ করলেন, আমি খুব ভরকে গেলাম। পরে কিছুক্ষণ পরে উনি আমাকে মাথায় হাত বুলিয়ে বললেন যে, নাম ধাম খুব সুন্দর জিনিস, মানুষের নাম কিন্তু একটা সুন্দর বিষয়। তুমি এমনিতেও ওনার নাম তুমি বলতে পারো না, উনি অনেক মুরব্বী মানুষ, তারপরে
অন্যান্য মানুষ যেভাবে বলে তুমি সেভাবে বলেছো, তোমার কি সেভাবে বলা উচিত? তুমি তো ভালো হয়ে বড় হবে, তাই না? চমৎকার তুমি বলেছেন। সুন্দর হয়ে বড় হবে, তাই এখান থেকে মানুষের নাম সুন্দর করে উচ্চারণ করবে। এই যে একটা লার্নিং, জি এটাই কিন্তু মানসিক স্বাস্থ্য তৈরি করে। এই মানসিক স্বাস্থ্য আমার সেন্টিমেন্টে অ্যাক্টিভ থাকে। এক্স্যাক্টলি। অ্যাক্টিভ থাকে বলেই আমি ভাবি যে আমার কিভাবে কার সাথে কোন ধরনের আচরণটা করতে হবে, অর্থাৎ আমাকে মানে সবসময় এই যে একটা সুন্দর সোশ্যাল আচরণ নর্ম করতে হবে। তিনি আপনাকে শেখালেন পরিবারের বয়োজ্যেষ্ঠ হিসেবে, প্রথমে শাসন করে শেখালেন এবং তারপর আবার সুন্দর করে ব্যাখ্যা করেও দিলেন যে কি কারণে আসলে তিনি এই শাসনটা করেছেন, এবং এইভাবেই আসলে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শিক্ষাগুলো বয়কনিষ্ঠরা যারা আছে, শিশুরা যারা আছে তাদের কাছে আসে। চমৎকার একটা উদাহরণ আপনি আপনার নিজের জীবন থেকে বললেন আমাদের দর্শকদের জন্য। আমার একটা আসলে বিরতির সময় হয়ে এসেছে, বিরতির পর এসে আমরা স্কুলে গিয়ে তারপর বাচ্চাদের শিক্ষার জায়গাটা সেটা নিয়ে আমরা, এবং সেখানে মানসিক স্বাস্থ্য সেটি নিয়ে আলাপ করতে চাই। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে এসেছি। কথা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে অধ্যাপক ফারহাদ হোসেনের সাথে। স্যার, যেখানটিতে আমরা ছিলাম ওখান থেকেই শুরু করি যে একটি শিশু বাড়িতে বড় হচ্ছে এবং তার অসংখ্য লার্নিং হচ্ছে, সে সোশ্যাল নর্ম শিখছে, সে সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ, সেগুলো শিখতে শিখতে বড় হচ্ছে, কিন্তু সে ছোট। তো একদম সে এলিমেন্টারি ক্লাসে গিয়ে জয়েন করলো একটা স্কুলে। তো এবার তো তার শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছে আসলে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি। সেই জায়গাটির অবদান এবং সেখানটিতে কেমন পরিবেশ থাকা প্রয়োজন একটি শিক্ষার্থীর সুন্দর মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য। প্রথমত এখানে প্রথম দিকে যে সমস্যাটা হয় স্কুলিংয়ে, জি যেমন ধরেন বিভিন্ন পরিবার থেকে বাচ্চারা সেখানে যায়, জি এবং সব পরিবারের যে পরিবেশ এবং সব পরিবারের পারিবারিক শিক্ষায় একরকম হয় না। তো সেখানে দেখা যায় যে শিশুদের মধ্যে যারা স্কুলে যায় তাদের স্কুলে গিয়ে দেখা যায় যে তার আচরণগত পার্থক্য দেখা যায়। একটি শিশুর চেয়ে আরেকটি শিশুর মধ্যে যে আচরণগত পার্থক্য, এটা সুস্পষ্ট থাকে। এবং এগুলো আপনার শহরের স্কুল বলেন, গ্রামের স্কুল বলেন, চিত্রটা কিন্তু প্রায় একই রকম। আপনি দেখবেন যে সব বাচ্চারা একই ধরনের আচরণ করছে না। তাহলে বুঝতে হবে যে যেই বাচ্চাটা একটু অস্বাভাবিক আচরণ করছে তার পারিবারিক শিক্ষাটা দুর্বল ছিল, আর যে বাচ্চাটা ধরেন তুলনামূলকভাবে সুন্দর আচরণ করে এবং শিক্ষকদের যে কথাগুলো, ইনস্ট্রাকশনগুলো সে ফলো করে, মনোযোগ সহকারে শোনে, তাহলে বুঝতে হবে যে পরিবার থেকে এই ধরনের ইনস্ট্রাকশন বা পারিবারিক শিক্ষায় সে সেটা পেয়ে এসছে। তো সুতরাং এই জায়গায় শিক্ষকের দায়িত্ব যেটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একজন শিক্ষককে কিন্তু বুঝতে হবে যে যেই বাচ্চাটা প্রপারলি আচরণ করছে না, কিন্তু তাকে কিন্তু আপনার শিক্ষক যদি তার প্রতি খুবই রাগান্বিত মনোভাব পোষণ করে বা তাকে একটা ধমক দিল, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হবে এই জন্য যে স্কুলে তো আসবে, সে স্কুলে কিন্তু শুধু বইই পড়বে না, পরিবেশগতভাবেও তাকে অনেক কিছু শেখার সুযোগ দেয় স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান। তো সেইখানে যদি শিক্ষক যদি এমন আচরণ করে, ভীতিকর আচরণ, বা আমাদের সময় যেটা ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া হতো, তাই না, এইগুলো দিলে স্কুলের প্রতি বাচ্চাদের যে আকর্ষণ সেটা কমে যায়। সেটা কিন্তু আরেক বিপদ। তাহলে এখানে কাউন্সিলিংয়ের প্রশ্নটা আসে। তাহলে যেই ছেলেটার আচরণটা খুব স্বাভাবিক না, প্রতিষ্ঠানের জন্য ঠিক উপযুক্ত মনে হচ্ছে না, বা অন্যান্য বাচ্চাদের চেয়ে সে তাকে দেখলে মনে হয় অনেকটাই আনরুলি, তখন ওই শিক্ষক, যিনি শিক্ষক, তাকে একটা দায়িত্ব নিতে হবে। তাকে ওই বাচ্চাটিকে কাউন্সিলিং করতে হবে। এটা শ্রেণীকক্ষেও পারা যায় যে এইভাবে তুমি বলো না, এটা এইভাবে বলা ঠিক না, তুমি যদি এইভাবে বলো তুমি কারো বন্ধু হতে পারবে না, এইখানে যারা আছে তোমার সঙ্গে যারা পড়ে তারা তোমাকে এড়িয়ে চলবে, দূরে চলে যাবে, তোমাকে ভয় পাবে। এতে দেখা যাবে যে তুমি বন্ধুত্বের ক্রাইসিসে ভুগছো, অর্থাৎ কেউ তোমার বন্ধু হতে চাচ্ছে না, তুমি একা হয়ে যাবে। এক, 2 নম্বর, স্কুলে তোমার বদনাম হবে, তোমাকে সবাই একটি খারাপ ছেলে বা মেয়ে হিসেবে জানবে। তো তুমি কোনটা চাও? তুমি নিশ্চয়ই ভালোটা চাও। তো সেই জন্যে আমাদের স্কুলে যেরকম
আচরণ করতে হয় শিক্ষার্থীদের, তোমাকেও সেই রকম আচরণ করতে হবে। তোমার তোমার কোনো কিছু জানার থাকলে, এই বিষয়ে শেখার থাকলে, তোমার ভুল ত্রুটি হলে আমাদেরকে বলো বা আমাদেরকে বলো, আমরা যারা তোমার শিক্ষক। এইভাবে তাকে একটা সোশ্যালাইজেশনের মধ্যে আনতে হবে, মোটিভেশন করে তাকে উদ্বুদ্ধ করতে হবে ভালো আচরণে। কিন্তু যদি রিঅ্যাকশনারি বিহেভিয়ার করা হয়, যেটা আমাদের আগে ছিল, বাচ্চাদেরকে ঠিক লাঠিছোটা দিয়ে পেটানো হতো স্কুলে, প্রাইমারি স্কুলে এটা ছিল কিন্তু, এবং এতে এখন মানে সেটা যেমন ছিল, এখন ওইটা পেটানো হয় না ঠিকই, কিন্তু এখনো কিন্তু অনেক ক্ষেত্রে খুব ভার্বাল অ্যাবিউজ করা হয়। এটা ভার্বাল অ্যাবিউজটা তো কোনো অংশই পেটানোর চেয়ে কম না। ভার্বাল অ্যাবিউজই বলেন বা যেটাকে বলে আপনার শারীরিক যে আগে মানে শাস্তি, পানিশমেন্টটা, শিশুদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া কিন্তু প্রায় একই ধরনের হয়। তো সুতরাং যিনি শিক্ষক থাকবেন ওনার কিন্তু একটা সিরিয়াস কনসার্ন থাকবে, ওনার আচরণটাও কিন্তু অত্যন্ত মার্জিত হতে হবে। এখন শিক্ষকতার ট্যাগ পিঠে লেগে গেলেই উনি ওনার ইচ্ছা মতো আচরণ করবেন শিক্ষার্থীদের সাথে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষককে এমন জায়গা থেকে আচরণ করতে হবে যে আচরণের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসতে আগ্রহ বোধ করবে। কোনো ক্রমেই যেন শিক্ষকের আচরণ আপনার স্কুলকে ভীতিকর জায়গা হিসেবে শিক্ষার্থীদের কাছে প্রতীয়মান না করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আসলে, যে শিক্ষকের আচরণ এখানে খুব বড় একটা রোল প্লে করে বাচ্চাদেরকে স্কুলমুখী করবার জন্য। এবং অবশ্যই এখন তো এলিমেন্টারি লেভেলের শিক্ষকদের জন্য অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, কিভাবে পড়াতে হবে, প্রি প্রাইমারি, প্রাইমারি এই ক্লাসগুলোতে কিভাবে পড়াতে হবে সেই সমস্ত ট্রেনিং দেওয়া আছে। তার মধ্যে থেকেও কিছু শিক্ষকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি দেখা যায় যে অনেকেই হয়তো মনে করেন এইরকমভাবে যে একটি বাচ্চার হয়তো রেজাল্টটা একটা মার্ক মানে একটু কম হয়েছে অন্য বাচ্চাদের তুলনায়, ক্লাসে সবার মাঝেই তাকে ডেকে হয়তো তার এই কথাটি বলা হচ্ছে, এবং আমি দেখেছি যে বাচ্চাটি ভীষণ অপমান বোধ করে ফিরে এসেছে। শিক্ষকটি হয়তো এইভাবে ভেবেছেন যে ওকে হয়তো এইভাবে বললে ও পরে মোটিভেটেড হবে, কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে অনেক ক্ষেত্রে। বাচ্চাটি এখানে মোটিভেটেড না হয়ে বরং এটাকে অপমান হিসেবে নিয়েছে, এবং তারপরে সে আর ওই ক্লাসে যাওয়া বা ওই সাবজেক্টে আরো ভালো করার জন্য চেষ্টা, সেটা সে আর করতেই পারেনি। এই জায়গাগুলো সম্পর্কে যদি একটু বলেন। না, এই জায়গাগুলো কেন হবে না, আমি তাইলে আবার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই আমি ফিরে যাই। সেটা হলো এই যে আমি যে স্কুলে আমার স্কুলিং হলো, সেইখানে I was traumatized since my childhood or boyhood, because I lost my mother in 1971. So it had created a particular trauma in my mind. I'm very sorry for that. তো সেখানে দেখা গেল যে আমি খারাপ রেজাল্ট করছি, পড়তে মন বসে না, বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে, একেবারেই মন বসে না পড়ায়। তো রেজাল্ট খারাপ হওয়ার ফলে তো আমি তো নিশ্চয়ই ভালো মানে সামনের কাতারে, সামনের বেঞ্চে বসতে পারি না, কারণ যারা খুব ভালো ছাত্র না তাদের কিন্তু বসতে হয় পেছনে। এটা টেকেন ফর গ্র্যান্টেডের মতো একটা বিষয় হয়ে যায় যে যারা ভালো তারা সামনের বেঞ্চে বসবেন এবং যারা খারাপ তারা পেছনের বেঞ্চে বসবেন। তো সেইখানে পেছনের বেঞ্চে যারা বসে তারা তো ওই রকমই, যারা পারে না পড়াটা ইত্যাদি। তো যাই হোক, একদিন একটি দুর্ঘটনাই ঘটলো যে আমি জেদ করে বসলাম যে আমি কেন সামনের বেঞ্চে বসবো না। এইটা যিনি আমার মানে এটা ওই আমার সাথে যারা পড়তো তারাই রিপোর্ট করলেন প্রধান শিক্ষকের কাছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো ওনার কাছে যাওয়ার পরে রিপোর্ট যাওয়ার পরে আমাকে উনি ডাকালেন এবং আমাকে ডেকে নিয়ে উনি আমাকে বলতে গেলে না, উনি সরাসরি শারীরিকভাবে প্রহার করলেন। এরপরে আমি যেটা আমার মনের মধ্যে যে প্রতিক্রিয়াটা তৈরি হলো সেটা হলো এই যে আমি আর স্কুলে পড়ব না, এবং সেটাই হয়েছে। এবং ইট ওয়াজ ডিউলি রিপোর্টেড টু মাই প্যারেন্টস, টু মাই ফাদার। আমার বাবার কাছে এই খবর যাওয়ার পর আমার আব্বা অত্যন্ত সংবেদনশীল মানুষ ছিলেন, খুবই সেন্সিটিভ। উনিও বুঝতে পারলেন যে না, যেহেতু আমার বাচ্চাকে শারীরিকভাবে সবার সামনেই প্রহার করা হলো, অন্যান্য তার শিক্ষার্থীদের সামনে, তার ক্লাসমেটসদের সামনে, সহপাঠীদের সামনে, তো তার মন ছোট হয়ে গেছে। তো যেখানে তার মনটা ছোট হয়ে গেছে
সেখানে তো আর তাকে রেখে লাভ নাই, সে আর কখনো বড় চিন্তা করতে পারবে না। তার মনের মধ্যে এক ধরনের বৈকল্য তৈরি হয়েছে এই জায়গায়, তো তাকে প্লেস চেঞ্জ করতে হবে। তখন উনি আমাকে স্কুল চেঞ্জ করে দিলেন এবং আমাকে আমার জন্য একজন ভালো গৃহশিক্ষক রাখলেন। আচ্ছা। অ্যান্ড হি ওয়াজ এ গুড মোটিভেটর, নো ডাউট। এবং ওনার মোটিভেশনে পড়াশোনার প্রতি আমার আগ্রহ জাগলো এবং ভালোই আগ্রহ জাগলো। আমি তখন ডিকশনারি, ওয়ার্ড বুক এগুলো মুখস্থ করতে থাকলাম এবং আমি আমার আগের স্কুলে যে খারাপ ছাত্র হিসাবে পরিচিত ছিলাম, আমার নতুন স্কুলে সেই পরিচয় আর রইল না। আমি হয়তো ভালো ছাত্রদের কাতারে হয়তো বা ছিলাম। তো আমি মনে করি যে মোটিভেশন ফ্রম এ টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট মেন্টাল হেলথ অফ আ লার্নার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এবং শিক্ষকদেরকে কিন্তু শিশুরা ভীষণ মানে গ্র্যান্টেড নিয়ে নেন, যে শিক্ষক যেটা বলছে, শিক্ষক যেভাবে ভাবছে সেটাই হচ্ছে সবচেয়ে ঠিক। ওটার বাইরে ওরা কিন্তু যেতে চায় না। শিক্ষককে তারা বাবা মায়ের পরেই শিক্ষককে স্থান দেয়। এটা আমি একদম প্রাইমারি এই বাচ্চাদের কথা বলছি, তারপরেও দেয়। কিন্তু ওই বাচ্চাদের কাছ থেকে কিন্তু আমি ভীষণভাবে এইটা পেয়েছি যে এটা আমার শিক্ষক বলেছে, এটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, এতটাই নির্ভরশীল। এবং নির্ভরশীল। শিক্ষক একজন শিক্ষার্থী মনে করে, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে এটা খুব বেশি, তারা মনে করে যে আমার শিক্ষক সঠিক, আর পৃথিবীর যত সব আছে কেউ আমার শিক্ষকের মতো সঠিক না। এক্স্যাক্টলি। তো এই যে শিক্ষকরা যে এই জায়গাটা অর্জন করেছে শিক্ষার্থীদের মধ্যে, এইটাকে কিন্তু শিক্ষককে কিন্তু এই জায়গাটাকে যত্ন সহকারে মেনটেন করতে হবে ওই জায়গাটিকে। হ্যাঁ, শিক্ষকের এখানে ভীষণ বড় দায়িত্ব। হ্যাঁ। আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে এলো স্যার, আমরা কি বিরতির পরে এসে কথাটা বলতে পারি? ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, ফিরে এসে আবার কথা বলছি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে অধ্যাপক ফরহাদ হোসেনের সাথে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর। স্যার, ঠিক যেখানটিতে ছিলাম আমরা, সেটি হচ্ছে যে শিক্ষকরা শিশুদের কাছে একটা পেডেস্টালে থাকে, অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় থাকে যেখানটাতে ওরা মনে করে শিক্ষকরাই সঠিক, এর বাইরে অন্যরা অ্যাকচুয়ালি সঠিক নয়। সেখানে আপনি একটা কিছু অ্যাড করতে চাইছিলেন। আমি বলছি কি, সেই জন্য যে জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষকের, সেটা হলো উনি যে পড়ান বিষয়বস্তু, সেটা সম্পর্কে ওনার ভালো জ্ঞান থাকতে হবে। জি। আমি কিন্তু এই জায়গাটা দেখুন, আপনিও কিন্তু একজন প্রশিক্ষক, শিক্ষক। আমি যতটুকু আমি আপনাকে জানি চিনি, আপনি কিন্তু অনেক একটা মানে সোশ্যাল সার্ভিস দিয়ে যাচ্ছেন। মহান পেশা আপনার এটা। আপনি সাইকোলজি, আপনি মানে আপনাদের মানুষের মানসিক স্বাস্থ্য কিভাবে সঠিক রাখবে সেভাবে কাউন্সেলিং করছেন। তা আপনি কিন্তু একটা মহান দায়িত্ব পালন করছেন, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলি যে আমি শিক্ষক, কিন্তু আমি জানি না খুব ভালো যে বিষয়টা আমি পড়াচ্ছি, যে বিষয়টার উপরে আমি শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি, সেই বিষয়টা আমি নিজেই ভালো করে জানি না। তো ওই যাদের শিক্ষকদের মধ্যে, আমি নিজে শিক্ষক বলে কিন্তু এই কথা বলছি, আমার প্রফেশনের বাইরের লোক যদি এই কথা বলেন তাহলে কিন্তু অনেক শিক্ষক হয়তো মনক্ষুণ্ণ হবেন। আমি শিক্ষক বলে বলছি যে আমাদের শিক্ষকদের মধ্যে এমনও তো আছে যারা তার বিষয়বস্তুটা, যে বিষয়বস্তুর উপরে তিনি পড়াচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে ওনার পরিচ্ছন্ন ধারণা নেই। তিনি যেই বিষয়টা উপস্থাপন করেন শিক্ষার্থীদের সামনে, সেটা খুব পরিচ্ছন্নভাবে করতে পারেন না, যার জন্য শিক্ষার্থীরা বুঝতে পারেন না। তখন শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আসে, এবং শিক্ষক যেহেতু ওই বিষয়টা পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে জানেন না, তিনি অনেক সময় ওই ধরনের শিক্ষকদেরকে দেখা যায় প্রায়শই যে ওই শিক্ষার্থীর উপরে চড়াও হন এবং তার মুখটাকে থামিয়ে দেওয়ার জন্য উনি ধমক বা অন্য কিছুর আশ্রয় নেন। সেটা অত্যন্ত গর্হিত কাজ, সেটা হওয়া উচিত না। এতে হয় কি, এতে ওই যে আপনার শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের উপরে শিক্ষকের এই অনাকাঙ্ক্ষিত আচরণ একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আমি এইটা বলতে চেয়েছি। তাহলে শিক্ষক যারা আছেন, তিনি যেটা পড়াবেন সেটা অত্যন্ত পরিচ্ছন্নভাবে পড়াবেন এবং ছাত্রদেরকে সহযোগিতা এবং সহমর্মিতার মনোভাব নিয়ে জিজ্ঞেস করবেন যে বাবা বলো, তোমার এই জায়গায় কি বুঝতে অসুবিধা হয়েছে, নির্ভয়ে বলো। তুমি কিন্তু না বুঝে বলবা না যে আমি বুঝেছি, তাইলে লুকিয়ে রাখলা, তাইলে আমি বুঝবো না যে তুমি বুঝো নাই।
তুমি যে পারো না বা এই জায়গাটা বুঝতে পারো না, এটা তোমাকে প্রকাশ করতে হবে, তখন আমি তোমাকে এটা ভালো করে বুঝাতে পারবো। এই ধরনের অভয় দিয়ে শিক্ষার্থীদের বলতে হবে। এই ধরনের অভয় ওই শিক্ষকই দিতে পারেন যিনি ওই বিষয়বস্তুর উপরে ভালো জানেন। জি, মানে শিক্ষককে যথেষ্ট জ্ঞানী হতে হবে অবশ্যই তার নিজস্ব বিষয়ের উপর। স্যার, আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে শিক্ষক হিসেবে তিনি যখন একটি প্রতিষ্ঠানে অনেকজন শিক্ষার্থীদের পান, কিছু সামাজিক সচেতনতামূলক মেসেজও অ্যাকচুয়ালি কনভে করবার সুযোগ থাকে, যেগুলো হয়তো পাঠ্য বইয়ের মধ্যে নেই। জি, সেই সুযোগটিও কিন্তু শিক্ষকদের থেকে থাকে। এবং শিশুরা বড় হতে হতে নানান রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। প্রথমত তারা যেমন শারীরিক বৃদ্ধিগত কিছু চ্যালেঞ্জের ভেতর দিয়ে যায়, মানসিক বৃদ্ধিও তাদের হতে থাকে, তারা সামাজিক অনেক কিছু দেখে, এবং একটি খুব মারাত্মক জিনিসের মানে সাথে ওদের পরিচয় হয়, সেটি হচ্ছে মাদক। খুবই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি পেয়েছি যে স্কুল মানে প্রিটিন এইজ থেকে টিন, এই বয়সীরা সবচেয়ে আগে মাদকে আসক্ত হয়ে যায়। তো এই জায়গাটিতে শিক্ষকরা কি ধরনের ভূমিকা পালন করতে পারেন? আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করলেন, যে বয়স সন্ধিক্ষণ যেটা আপনি বললেন, এতে তার শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে। এই বয়স সন্ধিক্ষণ, যেটাকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলি বাচ্চাদের, ওই সময়টা কিন্তু বাবা মাকে অবশ্যই আপনার খুব সচেতন থাকতে হবে বাচ্চাটার সম্পর্কে, যে আমার বাচ্চাটার পরিবর্তন আসছে। আপনি দেখবেন শারীরিক পরিবর্তন আসে এবং একটা তার ভোকাল কর্ড চেঞ্জ হয়। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, হ্যাঁ, সরু থেকে আস্তে আস্তে এটা মোটা হয়ে যায় এবং তার মধ্যে অনেক ধরনের চাহিদা তৈরি হয়। এক ধরনের হতাশা, উৎফুল্লতা, যাই বলেন, হতাশাও আছে, আনন্দ আছে, উচ্ছ্বাস আছে, ক্ষণে ক্ষণে রাগ করা, আবার অল্পতেই খুশি হয়ে যাওয়া, এগুলো কিন্তু লক্ষণ এইগুলো। এবং আরও জিনিস জানেন, যেটা বলি আমরা যারা, যে আপনার স্কুল লেভেল পার হয়ে স্কুলে উঠলে, 9-10-এ উঠলে, অথবা আপনার একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠলে, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠলে, বিশেষ করে ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যে এই প্রবণতা আছে, এই উঠতি বয়সী ছেলে মেয়েদের মধ্যে। যেমন ধরেন বান্ধবীদের বাড়িতে বা বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া। যদি ছেলে হয়, সে এমন বন্ধুর সাথে তার বন্ধুত্ব বেশি হবে এবং তার ওই বন্ধুর বাড়িতে সে বেশি যাইতে চাইবে যদি বন্ধুর একটা বোন থাকে বিপরীত লিঙ্গ। এটা কিন্তু একদম সত্যি, এটা সত্যি, হ্যাঁ, এবং এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক কিচ্ছু না। এবং একটা গার্ল, মেয়েও যদি তার বন্ধুর বাড়িতে যায়, বান্ধবীর বাড়িতে যায়, সেখানে দেখা যাবে তার বান্ধবীর ইমিডিয়েট বড় একটা বাই আছে, অর্থাৎ বিপরীত লিঙ্গের দিকে। যে এই বিষয়গুলোকে কিন্তু আমার মনে হয় যে বাবা মা খুব রিঅ্যাকশনারি ওয়েতে না দেখাই ভালো। এবং সেখানে শিক্ষকদের জায়গাটাও কিন্তু একই, শিক্ষককেও কিন্তু এরকম রিঅ্যাকশনারি ওয়েতে না দেখে সহমর্মিতার দিকে বিবেচনা করেই করতে হবে। কারণ ওই শিক্ষক বা বাবা মা তারাও কিন্তু ওই স্টেজটা পার হয়ে এসছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু একদম সত্যি কথা। আর এটা না হলে কিন্তু অস্বাভাবিক। এক্স্যাক্টলি, এই মেসেজটাই বাচ্চাদের কাছে পর্যন্ত পৌঁছয় না। ওরা মনে করতে থাকে যে এটা খুব গোপন একটা অনুভূতি এবং এই অনুভূতিটা ভীষণ লুকিয়ে রাখতে হবে। এটা যদি কোনোভাবে প্রকাশ হয়ে যায় বা আমি এই অনুভূতির ভেতর দিয়ে গেছি মানে আমি বিরাট অপরাধ করেছি, এই একটা সেন্স ওদের ভেতর কাজ করে, যেটি নিয়ে ওরা ভীষণ কষ্ট পায়। হ্যাঁ, না, ওই জায়গাটি কিন্তু বাবা মাকে প্রথম বুঝতে হবে। বাবা মা কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। যদি তারা এরকম গিল্টি ফিলিং হয়, তারা কিন্তু আসতে দেখবেন বাসায় বসে গ্লুমি অবস্থা থাকে, মুড খারাপ থাকে, তখন বাবা মাকে আপনার ধমক না, মানে স্নেহ দিয়ে জিজ্ঞেস করতে হবে, তোমার কি কোনো কিছু হয়েছে, তোমার কোনো সমস্যা হয়েছে, আমাকে বলতে পারো। বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু মা বেশি ফ্রেন্ডলি হয়। এটা ছেলেদের কাছেও হয়, মেয়েদের কাছে তো বটেই। তো মা যদি বলে যে বাবা তোর কি হয়েছে, ছেলেটিকে যদি বলে আমাকে বল, মেয়েকেও বলতে পারে তোমার কি হয়েছে বলো আমাকে, তখন মেয়েরও লুকিয়ে বিষয়টা বা ছেলেরও লুকিয়ে রাখা উচিত না, মাকে এটা বলতে হবে। মা কিন্তু জগতের সবচেয়ে আপন, নিজের পরে যদি কেউ আপন থাকে সেটা হলো মা। আমি মনে করি, আমি এমন মাকে দেখেছি যে অত্যন্ত অল্প বয়সে একটি মাত্র সন্তানই তার, সেই সন্তানটি রেখে তার হাজবেন্ড মারা গেছে, একেবারে একটি সন্তান। সেই সন্তানটির দিকে তাকিয়ে এই মা আর দ্বিতীয়বার কোনো সংসার জীবনে প্রবেশ করেননি। এই সন্তান মেয়ে হোক আর ছেলে হোক,
তাকে অতি যত্নে স্নেহ ভালোবাসা দিয়ে তার মধ্যেই জীবনের এই মা জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। সেই জায়গায় মায়ের কিন্তু তুলনা হয় না পৃথিবীতে। আমি তো মনে করি যে মায়েরা সবচেয়ে সম্মানের। এই নারীকুল এর মধ্যে, নারীকুল না মনুষ্যকুলে মেয়ে হলো মানে নারীরা হলেন সবচেয়ে বেশি সম্মানের। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে স্যার, ফিরে এসে আবার কথা বলছি। ধন্যবাদ দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি, আবার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে অধ্যাপক ফরহাদ হোসেনের সঙ্গে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর। আমরা যেটা শুনছিলাম যে আপনার কাছ থেকে অনেক উদাহরণ শুনছিলাম এবং খুব ভালো লাগছিল। নিশ্চয়ই আপনার শিক্ষার্থীদেরকেও আপনি চমৎকারভাবে এরকম উদাহরণের মাধ্যমে পড়ান এবং সেখানে ওরাও খুব মজা পায়, পড়তে ইন্সপায়ার হয়। চেষ্টা করি এরকম শিক্ষকতার একটা চমৎকার এক্সাম্পলও আপনি এভাবে সেট করছেন। স্যার, যে জায়গাটাতে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে একজন শিক্ষক হিসেবে আসলে অনেক সোশ্যাল মেসেজও দেওয়ার প্রয়োজন হয় সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য। একটি শিশু যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যায়, শুধু পাঠ্য বইয়ের পড়াই সে শেখে না, সে অনেক সামাজিক বিষয়াদি শেখে, সেখান থেকেও শিক্ষকদের ওই ভূমিকাটা রয়েছে। তো এই যে একটা মাদকের আগ্রাসন যেটি সকল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে, আমি জানি না যে আজকের সময়ে এসে কোনো মানে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি দাবি করতে পারবে কিনা যে আমার স্কুল আমি মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে পেরেছি। আমার মনে হয় না সেই সুযোগ এখন আর কারো আছে। তো এই জায়গাটিতে সচেতনতা তৈরির তো আসলে আর কোনো অল্টারনেটিভ নেই। শিক্ষকরা এখানে কিভাবে এই সচেতনতা তৈরি করতে পারেন? না, এইখানে শিক্ষকদের খুবই গুরুদায়িত্ব পালন করতে হবে। তার কারণ কি জানেন, একজন শিক্ষক কিন্তু অনেকগুলো শিক্ষার্থীরা একসাথে পান। জি, এটা একটা কমন ম্যাথের মতো, কমন ম্যাথ পিপল, তাই না? একজন শিক্ষককে বলা যায় যে উনি কমিউনিটি নিয়ে ডিল করেন। অনেকগুলো শিক্ষার্থী এখানে থাকে, তো থাকার ফলে ওনার একটা সুযোগ থাকে সেখানে নৈতিকভাবে কথা বলার। এবং মাদকের যে বিভীষিকাময় চেহারা এবং মাদক সেবন করলে তার নেতিবাচক দিকগুলো যে কত মানে একজন মানুষের জীবনকে যে কীভাবে নষ্ট করে দেয়া মাদক নষ্ট করে দিতে পারে, এবং পারিবারিক জীবন, একজন শিক্ষার্থীর তার ব্যক্তিগত জীবন, সব কিছুকে মাদক একেবারেই তলানিতে নিয়ে পৌঁছাতে পারে। জীবন বলে কিছু থাকে না, পরিবার বলেও কিছু থাকে না। এই যে মাদকের যে নেতিবাচক দিকগুলো, সেইগুলো যদি শিক্ষক শ্রেণীকক্ষে মাঝে মধ্যে শিক্ষার ফাঁকে ফাঁকে একটু বলেন, সেটা ইট উইল বি এ ভেরি গ্রেট মোটিভেশন। তার কারণ কি জানেন, মাদক বাচ্চারা নেয় কখন? এক ধরনের হতাশা থেকে। এবং আমি বললাম না যে বয়স সন্ধিক্ষণে এই হতাশাটা বৃদ্ধি পায়। এটা প্রথম আসে কেমন করে? যেমন বাবা মায়ের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে এবং একটা উঠতি বয়সের বাচ্চা সে আস্তে আস্তে উঠে গিয়ে সেটা বয়স সন্ধিক্ষণে পড়ছে বাচ্চাটা, সেই বাচ্চাটা যখন আস্তে আস্তে শিশু, কৈশোর এবং বয়স সন্ধিক্ষণ এই পর্যায়ে যখন পৌঁছছে এবং প্রতিনিয়তই দেখছে তার বাবা মা ঝগড়া করছে, তাদের সাথে মোটেও বাবা মায়ের মধ্যে কোনো রকম সুসম্পর্ক মোটেও নেই, এই অবস্থাটা তাকে এক ধরনের মানসিক ভাবে মানে কীভাবে সুস্থভাবে গড়ে উঠতে প্রচণ্ড বাধা তৈরি করে। এবং এই যে মানসিক অবস্থাটা তার, এ থেকে তার একটা হতাশা তৈরি হয়। এবং এতে দুটো জিনিস হয়, এই হতাশা থেকে বাঁচার জন্য সে বাইরে গিয়ে মাদক নেয়, এক। দুই নম্বর, সে আর তার পরিবারের যে আশা, তার ব্যক্তিগত জীবনের যে আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো খুব ধূসর হয়ে যায় এবং সেও ভবিষ্যতে পারিবারিক জীবনে প্রবেশ করতে দ্বিধাগ্রস্ত থাকে, অনেক সময় করেই না, মাদকেই তার জীবন শেষ হয়ে যায়। তার কারণ সে ভাবে যে তার বাবা মা যেহেতু সুখী হতে পারে নাই বা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছে না, ঠিক স্বাভাবিক মানসিক অবস্থান নিয়ে মা বাবা একসাথে বসবাস করতে পারছে না, বাবা মায়ের মধ্যে মোটেও সুসম্পর্ক নেই, প্রতিদিনই ঝগড়াঝাটি হয়, তাইলে এই ঝগড়াঝাটি সে বিয়ে করলে বা সে পারিবারিক জীবনে প্রবেশ করলে তার এবং তার স্ত্রীর মধ্যে একই অবস্থা হবে, তাহলে সেই দিকটাকে সে অবশ্যই চিন্তা করবে। তখন বিয়ে করা বা সংসার জীবনে প্রবেশ করার আগ্রহ আর তার থাকে না।
তখন তার বাকি রইল কি হতাশা। এই হতাশা থেকে আসে আপনার কি নেশা, মাদক। এই মাদকের আশ্রয়ে এসে যায়। তখন দেখা যায় যে একটা ব্রাইট ইয়াং ম্যান বা ইয়াং গার্ল আস্তে আস্তে মাদকে আসক্ত হয়ে একেবারে জীবন থেকে সরে গেল। এখানটিতে আরেকটি স্টিগমা কাজ করে অনেকেরই ক্ষেত্রে, যে তারা মনে করেন যে এই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তো ওরা আসলে জেনে যাবে ড্রাগ সম্পর্কে, জেনে তারপর আরো বেশি হয়তো ব্যবহার করার দিকে যাবে। এই আইডিয়াটা সম্পর্কে আপনি কি বলবেন? না, জেনে তো আমরা বললেও জানবে, না বললেও জানবে। কেন জানেন? আজকাল ইনফরমেশন টেকনোলজি আমাদের অনেক ভালো জিনিস দিয়েছে, কিন্তু পাশাপাশি কি এইটা দেয় নাই যে নিষিদ্ধ জিনিস আমরা জেনে যাচ্ছি। এডুলেসেন্ট বয়স অনুক্ষণের ছেলেরা এমন কিছু জিনিস জানছে, বা কম বয়স্ক বাচ্চারাও এমন কিছু জানছে যে এই বয়সে এটা তার জানার কথা ছিল না। তো সুতরাং ড্রাগ এডিকশনের বিষয়টাও তো ইজিলি এরা জেনে যায়। আমি তো বললাম যে ইনফরমেশন টেকনোলজি যেটা, সেটা পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। পজিটিভ চেঞ্জ করেছে প্রচুর, কিন্তু নেগেটিভও কম করেনি। তো সুতরাং আমরা জেনে যাবে কথাটা জানবেই ওরা। এদের হাতে একটা মোবাইল আছে, ইট ইজ এনাফ টু গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট ইট ইন এ ভেরি প্রিসাইজ ওয়ে, নো প্রবলেম এট অল। তো সুতরাং ওই জায়গায় আমরা আগের জায়গায় এবার ফিরে যাই যে মোটিভেশন দিতে হবে। মোটিভেশনের মাধ্যমেই এমন মোটিভেশন দিতে হবে যে অ্যান্ড্রয়েড ফোনটা তোমরা ব্যবহার করো, কিন্তু তোমার কনস্ট্রাকটিভ ওয়েতে, গঠনমূলক কাজে ব্যবহার করো। যে বিষয়গুলো যদি তুমি এন্টারটেইন করো এই মোবাইলের মাধ্যমে, যেটা তোমার চারিত্রিক স্খলন ঘটাবে, তোমার মন মানসিকতার উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে, নেগেটিভ ইম্প্যাক্ট করবে, এগুলো তুমি দেখো না। এই মোটিভেশন সব কিছুর পরে আদিতে যেতে হবে। মোটিভেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটিতে স্যার আরও একটি যে অ্যাডিকশনের কথা আসলো, আপনি ডিভাইসকে নিয়ে আসলেন খুব রেলেভেন্টলি, কিন্তু এখন শুধু ড্রাগই না, ডিভাইসেও অ্যাডিকশন হচ্ছে, এবং এই বয়সীরাই ভীষণ হাই রিস্কে আছে যারা ডিভাইসের উপরে তাদের নির্ভরশীলতা তৈরি হচ্ছে। এখানে স্যার শিক্ষা ব্যবস্থাও এখন টেকনোলজির উপর অনেক নির্ভরশীল। এই জায়গাটি সম্পর্কে ডিভাইস তো আমরাই তো একটা ডিভাইস নির্ভরশীল হয়ে গেছি বলতে পারেন। কিছুটা অ্যাডিকশনও তো বটে, কারণ কোনো কিছু হলে মোবাইল ছাড়া আর কিছু বুঝি না। এই এখন কি কে কমেন্ট করলো, কি একটা স্ট্যাটাস দিলাম, একটা পোস্ট করলাম কিছু, এটার উপরে কে কমেন্ট করলো, তো সারাক্ষণ তো এইভাবে। তো এইখানে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা হলো স্ক্রিপ্ট পড়া, বই, মৌলিক বই পড়ার প্রবণতাটা কমে গেছে। সেইখানে ওই আপনার মোবাইলের মাধ্যমে পড়া বা কম্পিউটারে পড়া, গুগলের উপরে, কিন্তু যে মূল যে ক্লাসিক্যাল স্ক্রিপ্ট পড়া, এটা কিন্তু এই প্রবণতা একেবারেই কমে গেছে যেটা আগে ছিল। তো সুতরাং আমি যেটা বলবো যে পরিশেষে ধরেন এটাই বলি যে টেকনোলজি আমরা ব্যবহার করব, তবে সতর্কতার সঙ্গে ব্যবহার করব, এবং ব্যবহারটা এই পর্যায়ে রাখব যেই পর্যায়টা শুধু মানুষের সেবা দেয়, অর্থাৎ সেবামূলকভাবেই এই টেকনোলজি ব্যবহার করতে হবে, শিক্ষায় বা অন্য যে কোনো ক্ষেত্রে। তো সুতরাং এটা ডিপেন্ড করবে দ্য ইউজ অফ টেকনোলজি, অর্থাৎ দ্য এফেক্ট অ্যান্ড সার্ভিস অফ টেকনোলজি ডিপেন্ডস অন দ্য মেন্টালিটি অফ দ্য ইউজার. User can use it in the proper way, positive way, and he can also use it in the negative way. It depends on the decision of the user. থ্যাংক ইউ স্যার। চমৎকার একটা মেসেজ দিয়ে আসলে আমরা শেষ করছি যে টেকনোলজি আমরা ব্যবহার করব, কিন্তু সেটাকে যেন সেটার সুব্যবহার যেটা সেটা পর্যন্তই আমরা করব, এবং সেখানে আমরা যেন মানসিকভাবে সুস্থ থাকতে পারি তেমনিভাবে এটার ব্যবহার করব। অসুস্থতার দিকে গেলে সেখানে আমরা অবশ্যই কনসার্ন হব। অনেক ধন্যবাদ স্যার আজকের এই চমৎকার আলোচনার জন্য। আজকে অনুষ্ঠান একবারে শেষের দিকে আমরা এসে গেছি। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের এই আয়োজন শেষ করছি। আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে আমাদের সাথে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ।